এবার আসা যাক বর্তমানের সবচেয়ে চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর অভিযোগে। ইরানের ওপর যে বিধ্বংসী হামলা চালানো হলো এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো, তার পেছনে কলকাঠি নেড়েছেন স্বয়ং এমবিএস। ওয়াশিংটন পোস্টের ইনভেস্টিগেশনে উঠে এসেছে, যুবরাজ গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে প্ররোচিত করে আসছিলেন। জনসমক্ষে তিনি ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের নাটক সাজালেও গোপনে তিনি ট্রাম্পের কানে বিষ ঢেলেছেন। তার যুক্তি ছিল, এখনই ইরানকে ধ্বংস না করলে তারা আমাদের অস্তিত্ব মুছে দেবে। ইসরায়েলের সাথে গোপন আতাত করে এমবিএস মার্কিন প্রশাসনকে এই আত্মঘাতী যুদ্ধে ঠেলে দিয়েছেন। অথচ যখন মার্কিন হামলা শুরু হলো, তিনি ভণ্ডামির চরম সীমায় গিয়ে ঘোষণা করলেন সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এই দ্বিমুখী চাল কেন? বিশ্ব রাজনীতিতে, বিশ্ব মঞ্চে তিনি এক আধুনিক ত্রাতা। টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে তার উজ্জ্বল উপস্থিতি, সিলিকন ভ্যালিতে মার্ক জাকারবার্গের সাথে তার হাস্যোজ্জ্বল সেলফি, কিংবা লন্ডনের রাজপথে তার জন্য বসানো হয় লাল গালিচা। মোহাম্মদ বিন সালমান বা এমবিএস নিজেকে প্রমাণ করতে চান একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সংস্কারক হিসেবে। তিনি সৌদি নারীদের হাতে গাড়ির স্টিয়ারিং তুলে দিয়েছেন, মরুভূমির বুকে নিয়ম নামে এক কাল্পনিক শহরের স্বপ্ন দেখাচ্ছেন। কিন্তু এই গ্ল্যামারের আড়ালে কি লুকিয়ে আছে? আলোকোজ্জ্বল রিয়াতের অলিগলি পেরিয়ে যখন আমরা রাজপ্রাসাদের অন্দরে চোখ রাখি, তখন দেখা যায় এক ভিন্ন দৃশ্য। সেখানে কোনো সংস্কার নেই, আছে কেবল ভয়। সেখানে কোনো উন্নয়ন নেই, আছে কেবল ক্ষমতা দখলের রক্তাক্ত খেলা। চলুন তো একটু খুঁজে দেখি কিভাবে একজন উচ্চাকাঙ্ক্ষী রাজপুত্র বিশ্ব অর্থনীতি আর তেলের দাবার খুঁটি ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিতে পরিণত হয়েছে। 2017 সালের 4 নভেম্বর রিয়াদের সবচেয়ে বিলাসবহুল হোটেল রিটজ কার্লটনকে রাতারাতি একটি জেলখানায় রূপান্তরিত করা হলো। এটি ছিল এমবিএসের প্রথম বড় শোডাউন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নামে তিনি আটক করলেন নিজের আপন চাচাতো ভাই, বিশ্বের অন্যতম ধনী প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সহ শত শত রাজপুত্র ও ব্যবসায়ীকে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধান বলছে, এই জেলখানায় কাউকে আটকে কোনো বিচারিক প্রক্রিয়ার তোয়াক্কাই করা হয়নি। মূলত এসব বন্দীদের বন্দী করা হয়েছে মুক্তিপণ আদায় বা কোনো ব্যবসায়িক ফায়দা লুটতে। আটক ব্যক্তিদের ওপর চালানো হয়েছিল মানসিক নির্যাতন। মার্কিন গোয়েন্দা রিপোর্ট এবং প্রত্যক্ষদর্শীদের মতে, বন্দীদের ঘুমাতে দেওয়া হতো না, উল্টো করে ঝুলিয়ে রাখা হতো এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদের নিয়ন্ত্রণ যুবরাজ সালমানের নামে লিখে দিতে বাধ্য করা হতো। এমবিএস কেবল বাইরের শত্রুদের নয়, নিজের পরিবারকেও রেহাই দেননি। তার পথে বাধা হতে পারেন এমন সকল রাজপুত্রকে তিনি হয় গৃহবন্দী করেছেন, না হয় গুম করে দিয়েছেন। এমনকি নিজের মাকেও তিনি বছরের পর বছর গৃহবন্দী করে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে, যাতে তিনি বাদশাহ সালমানের ওপর কোনো রকমের কোনো প্রভাব বিস্তার করতে না পারেন। নিজের সিংহাসন পাকাপোক্ত করতে যে ব্যক্তি নিজের রক্তকে রেয়াত করে না, সে বহির্বিশ্বের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন হয় না। 2 অক্টোবর 2018 ইস্তাম্বুলের সৌদি কনসুলেট, সাংবাদিক জামাল খাশোগি সেখানে গিয়েছিলেন একটা ব্যক্তিগত কাজে, কিন্তু ভেতরে তার জন্য অপেক্ষা করছিল 15 সদস্যের একটি ঘাতক দল, যারা সরাসরি যুবরাজ সালমানের ব্যক্তিগত বাহিনী টাইগার স্কোয়াডের সদস্য। খাশোগিকে কেবল হত্যাই করা হয়নি, তার মৃত্যু ছিল অত্যন্ত পৈশাচিক। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের অডিও ট্রান্সক্রিপ্ট এবং গোয়েন্দা তথ্য বলছে, তাকে জীবিত অবস্থায় ইঞ্জেকশন দিয়ে অবশ করার চেষ্টা করা হয় এবং এরপর তার দেহ টুকরো টুকরো করার জন্য ব্যবহার করা হয় একটি বিশেষ হাড় কাটার করা। যে যুক্তরাষ্ট্র সালমানের মিত্র, সেই যুক্তরাষ্ট্রেরই গোয়েন্দা সংস্থা সিআইএ পর্যন্ত তাদের চূড়ান্ত রিপোর্টে নিশ্চিত করেছে, এমবিএসের সরাসরি আদেশ ছাড়া এই অপারেশন পরিচালনার সাহস কারণেই। খাশোগি ছিলেন যুবরাজের একনায়কতন্ত্রের আয়না। সেই আয়নাকে ভেঙে চুরমার করে এমবিএস বার্তা দিয়েছিলেন, আমি আইন, আমি আদালত, আমার বিরুদ্ধে কলম ধরলে তার পরিণতি হবে এই করাত। আজও খাশোগির দেহের অবশিষ্টাংশ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয় তা অ্যাসিডে গলিয়ে দেওয়া হয়েছে কিংবা পুড়িয়ে ফেলা হয়েছে। এটি কি কোনো আধুনিক রাষ্ট্রের কাজ? রাজপ্রাসাদের ভেতরের খুনের নেশা যখন সীমান্তে গিয়ে পৌঁছালো, তখন শুরু হলো ইয়েমেন যুদ্ধ। এমবিএসের নেতৃত্বে সৌদি জোট ইয়েমেনের ওপর ঝাঁপিয়ে পড়ল।
2015 সাল থেকে 2026। এক দশকের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইয়েমেন আজ ধ্বংসস্তূপ। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী সৌদি বিমান বাহিনী নির্বিচারে হাসপাতাল, স্কুল, বিয়ের অনুষ্ঠান, এমনকি জানাজায়ও বোমা ফেলেছে। হাজার হাজার শিশু মারা গেছে পুষ্টিহীনতায়। এমবিএস চেয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেন দখল করে নিজেকে এক মহান সেনাপতি হিসেবে প্রতিষ্ঠিত করতে, কিন্তু তার সেই ইগো বা অহমিকা জন্ম দিয়েছে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে। আজ ইয়েমেনের প্রতিটি শিশুর চোখের জলে এমবিএসের উচ্চাকাঙ্ক্ষার অভিশাপ লেগে আছে, কিন্তু পশ্চিমারা কি তাকে থামিয়েছে? না, কারণ এমবিএস জানেন তেলের দাম আর অস্ত্রের অর্ডার দিয়ে কিভাবে ওয়াশিংটন আর লন্ডনের বিবেক কিনে নিতে হয়। এবার আসা যাক বর্তমানের সবচেয়ে চাঞ্চল্যকর ও ভয়ঙ্কর অভিযোগে। ইরানের ওপর যে বিধ্বংসী হামলা চালানো হলো এবং তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলো, তার পেছনে কলকাঠি নেড়েছেন স্বয়ং এমবিএস। ওয়াশিংটন পোস্টের ইনভেস্টিগেশনে উঠে এসেছে যুবরাজ গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যক্তিগতভাবে প্ররোচিত করে আসছিলেন। জনসমক্ষে তিনি ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের নাটক সাজালেও গোপনে তিনি ট্রাম্পের কানে বিষ ঢেলেছেন। তার যুক্তি ছিল, এখনই ইরানকে ধ্বংস না করলে তারা আমাদের অস্তিত্ব মুছে দেবে। ইসরায়েলের সাথে গোপন আতাত করে এমবিএস মার্কিন প্রশাসনকে এই আত্মঘাতী যুদ্ধে ঠেলে দিয়েছেন। অথচ যখন মার্কিন হামলা শুরু হলো, তিনি ভণ্ডামির চরম সীমায় গিয়ে ঘোষণা করলেন সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এই দ্বিমুখী চাল কেন? কারণ তিনি চেয়েছিলেন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে তার চিরশত্রু ইরানকে শেষ করে দিক, আর তিনি নিজে মুসলিম বিশ্বের কাছে নিরপেক্ষ ইমেজ ধরে রাখুন। কিন্তু সত্য লুকানো যায়নি। ইরানের প্রতিশোধমূলক হামলার পর তার মুখোশ খুলে পড়েছে। যখন মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের দাবানল জ্বলছে, তখন যুবরাজ তার প্রাসাদে বসে হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের ছকাচ্ছেন, যেন তিনি একজন ম্যানিপুলেটর। মোহাম্মদ বিন সালমান কি আধুনিক সৌদি আরবের ত্রাণকর্তা, নাকি তিনি আধুনিক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্বৈরাচার? আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অনুসন্ধান বলছে এমবিএস এক বহুমুখী ব্যক্তিত্ব। তিনি একদিকে গণতন্ত্রের কথা বলেন, অন্যদিকে অন্ধকারে শানিত করেন হাড় কাটার করাত। তিনি তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে বিশ্ব নেতাদের জিম্মি করে রেখেছেন। তার হাতে লেগে আছে খাশোগির রক্ত, গায়ে ইয়েমেনের শিশুদের দীর্ঘশ্বাস, আর এবারে যুক্ত হলো ইরানের সাধারণ মানুষের হাহাকার। দুনিয়া আজ তাকে শক্তিশালী মনে করতে পারে, কিন্তু ইতিহাস তাকে মনে রাখবে এক রক্তপিপাসু রাজপুত্র হিসেবে। মরুভূমির এই ঝকঝকে ইমেজের নিচে যে রাক্ষসটি লুকিয়ে আছে, তাকে চিনে রাখার এখনই সময়। কারণ আজ ইয়েমেন বা ইরান, কাল হয়তো তার শিকার হবে অন্য কেউ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।